মাথা নষ্ট বিএনপির গণ অভ্যুত্থানের হুমকি থেকে নেমেছে লিফলেট বিতরণে, ভারত বিরোধিতা থেকে সরেছে মধ্যম পন্থায়, বলেছেন মন্ত্রীরা। বাংলাদেশের নির্দিষ্ট দলকে সমর্থন না দিতে দিল্লিকে আহ্বান বিরোধী মতের, নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ভারতীয় পণ্যের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ। দেশ চালাচ্ছে অযোগ্য অদক্ষরা, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে ব্যাংকিং খাতে আজকের এই দুরবস্থা, অভিমত বিশিষ্টজনদের। ডিম সিন্ডিকেটে অসহায় ক্রেতা ও খামারিরা, রাজধানীতে নিত্যপণ্যের উচ্চ দামে দায়ী সিটি কর্পোরেশনের চাঁদাবাজি, অভিযোগ সাবেক মেয়র সাইদ খোকনের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো ইস্যু না পেয়ে গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমেছে বিএনপি। ভারত বিরোধিতায় ব্যর্থ হয়ে এবার মধ্যম পন্থা অবলম্বন করছে দলটি। এক লাফে ডলারের দাম বাড়া সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, এটি অযৌক্তিক নয়। ডলারে এই মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকে বাংলাদেশের দেশে বিএনপির সরকার বিরোধী রাজনীতি, অর্থনৈতিক মন্দা, ডলারের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অন্য অনেক দেশের চেয়ে বাংলাদেশে তুলনামূলক ভালো গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। এ কারণেই বিএনপির কাছে আন্দোলনের কোনো ইস্যু নেই। বিএনপি ভারত বিরোধিতার বিষয়টি তারা পুনর্বিবেচনা করে দেখছে, বিরোধিতা না করে মধ্যপন্থা অবলম্বন করা যায় কিনা। এই নির্বাচনটা কিন্তু ফ্রি ফেয়ার হয়েছে, টার্ন আউটও 42+, এটাও কম ছিল না। তো এখন গণতন্ত্রের ঘাটতি কোথায়? ডলারের মূল্যবৃদ্ধি, এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে, এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। আর বাজার পরিস্থিতি ওঠানামা করে, এটা ওঠানামা করবেই। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের কড়াকড়ি আরোপ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোনো কেন্দ্রীয় ব্যাংকে অবাধ সাংবাদিক প্রবেশের নজির নেই। গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হওয়ায় দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক, এমনটি মানতে নারাজ আওয়ামী লীগের এই নেতা। কে বললো আপনাকে 13 বিলিয়ন? কোন নিউজে বলছে? আমাদের কাছে হিসাব আছে। তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এটা এই পর্যায়ে আসলো। আমরা তো এটা জানি না। আমরা জানি যে 19 থেকে 20 বিলিয়ন ডলার এর মধ্যেই গ্রুপার। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি, ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়। আপনি ভিতরে ঢুকবেন কেন? ব্যাংক থেকে গ্রাহকের গচ্ছিত টাকা উত্তোলন করতে না পারা এবং ব্যাংকে তালা লাগিয়ে কর্মকর্তাদের সটকে পড়ার বিষয় জানতে চাইলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আপনি ভিতরে ঢুকবেন কেন? মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে যাচ্ছে দেখে মাথায় হাত বিএনপির। শনিবার দুপুরে চট্টগ্রামের একটি কনভেনশন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি ও তার দোসররা বিভিন্ন দেশের দূতাবাসে ধর্ণা দিয়েও নির্বাচন বানচাল করতে পারেনি। সুষ্ঠুভাবে দেশে নির্বাচন হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ 80টি দেশের সরকার প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন, যার কারণে বিএনপি ও তার দোসরদের এখন মাথা খারাপ হয়ে গেছে। অত্যন্ত চমৎকার নির্বাচন হয়েছে। নির্বাচন যদি চমৎকার না হতো তাহলে পৃথিবীর 80টা দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতেন না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চিঠি লিখে অভিনন্দন জানিয়ে বলেছেন
যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। বিএনপির এই জন্য মাথা খারাপ। নির্দিষ্ট কোনো দলকে সমর্থন না দিয়ে বাংলাদেশের মানুষের মনোভাব বুঝতে ভারত সরকারকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। বলেন, নির্বাচনের আগে বিএনপি সহ সমমনাদের সরকার বিরোধী আন্দোলন কেন ব্যর্থ হলো তার কারণ কেবল বিএনপি নেতারাই বলতে পারবেন। তবে শীঘ্রই বিএনপির নেতৃত্বে আবারও আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা হবে বলেও জানান তিনি। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তুমুল আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান বাকশাল সরকারের পতন হবে। আওয়ামী লীগের পক্ষে সঠিকভাবে দেশ পরিচালনা সম্ভব নয় জানিয়ে দ্রুতই সরকারের পদত্যাগ দাবি করেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। এ সময় বিয়ে সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণে সরকারকে শক্ত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন এলডিপি চেয়ারম্যান। বর্তমানে বিয়ে শাদী হচ্ছে হিন্দি সিনেমার কায়দায়, আর বড় লোকদের টাকার খেলা। অন্যদিকে গরিবদের মরণ ফাঁদ, কারণ বড় লোকদের বিয়ে শাদীর কারণে মাংস মুরগির দাম বেড়েই চলেছে। কেন আমরা সফল হলাম না, এই প্রশ্নের উত্তর দিতে পারবে বিএনপির মহাসচিব। আমার কাছে এটার কোনো উত্তর নাই, কারণ আমি হলাম ডাল নাই তলোয়ার নাই নিজারাম সর্দার। বাংলাদেশ ব্যাংক কি কোনো নিষিদ্ধ জায়গা কিনা যে সাংবাদিকরা ঢুকতে পারবেন না, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকার নির্বাচনকে এমন পর্যায়ে নিয়ে গেছে এখন শুধু জনগণ নয়, আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোট কেন্দ্রে যায়নি। রাজধানীর একটি হোটেলে জিয়া মঞ্চের কাউন্সিলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করতে হবে ভারতের পণ্য কেনার আগে। তাদের 527টি পণ্য ইউরোপ নিষিদ্ধ করে দিয়েছে। গয়েশ্বর চন্দ্র রায়ের অভিযোগ, সংখ্যার দিক থেকে গোপালগঞ্জ দেশের দ্বিতীয় সর্ববৃহৎ রাজাকারের জেলা। গোপালগঞ্জে হারিকেন দিয়েও এখন রাজাকার পাওয়া যায় না, সবাই মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগে মুক্তিযোদ্ধা নেই সেটা বলা যাবে না, তবে যারা আছে সবাই প্রবাসী মুক্তিযোদ্ধা। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, দলে ভেজাল মাল থাকলে আন্দোলনের পথ আরও লম্বা হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে তাতে খুব শীঘ্রই টের পাবে জনগণ। রিজার্ভ যে হলো হ্যাক হলো, যদি 39 দিন পরে বাংলাদেশকে জানতে হচ্ছে অন্য দেশের মাধ্যমে। এই যে এইবারও যে একটা হ্যাক হচ্ছে, যদি হয়ে থাকে সত্য কথা, ভারত থেকে বলা হয়েছে, তো হ্যাক একটা হয়েছে, এটা বোঝা যায়, তো চেহারা টেরা বোঝা যায়। সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ওটা নিষিদ্ধ পল্লী মনে করতে পারে, এই জন্য হয়তো দিতেছে না সাংবাদিকদেরকে। আর নিষিদ্ধ পল্লী কিনা, এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা, এটা ডিসাইড করতে হবে সাংবাদিকদেরকে। 7 জানুয়ারি কি দেখাইছে, এই উপজেলা তো আরো ওরা নির্বাচন করতেছে। উপজেলায় তো আমরা রাস্তাঘাটে ব্যারিকেডও তৈরি করতেছি না, ঠিক কিনা? ভোটার নাই কেন? ভোটার যায় না কেন? আপনাদের ভোটাররা যায় না কেন? আপনাদের ভোটাররা আপনাদের বিশ্বাস করে না কেন যে আমি কেন গিয়ে ভোট দিতে পারি? এই অবিশ্বাসের জন্মদাতা কে? এই সরকার। অযোগ্যরা দেশ চালাচ্ছে বলে বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংক সহ সার্বিক অর্থনীতি ধ্বংসের মুখে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেন তারা। সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে দুর্নীতি, লুটপাট ও দুঃশাসন চালিয়ে যাচ্ছে। বিশেষ আইন করে ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে ক্যাপাসিটি চার্জের নামে অর্থ লোপাট করেছে। বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর অজুহাতে দফায় দফায় দাম বাড়িয়ে গ্রাহকদের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে বেশি দামে আদানি থেকে বিদ্যুৎ কিনছে সরকার। বক্তারা বলেন, স্বেচ্ছাচারী আওয়ামী লীগ সরকারের পতন না করা গেলে দেশের অর্থনীতি ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না। অযোগ্যরা, অদক্ষরা, দুর্নীতিবাজরাই এখন সবকিছু পরিচালনা করছে, এবং এটা পরিচালনা করার ফলে আমরা একটা চরম বিপর্যয়ের মুখে। এই দুর্নীতিবাজরা, অযোগ্যরা এইসব পরিচালনার ফলে আমাদের যে নীতি নির্ধারণী, আমাদের যে সকল সিদ্ধান্ত, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সেগুলো অত্যন্ত নিম্নমানের এবং স্বার্থপ্রণোদিত, এবং এগুলো জনকল্যাণের পরিপন্থী, এবং এর পরিণতি কিন্তু ভয়াবহ। 15 বছর ধরে একটা দুঃশাসন চলছে, কি বিদ্যুৎ,
কি জিনিসপত্রের দাম, কি ব্যাংক বা যেই ধরনের সংকটের কথা বলেন না কেন, কোনো সংকটের এরা সমাধান দেবার যোগ্যতা রাখে না, ক্ষমতা রাখে না, ইচ্ছাও নেই। ওরা কেবল ক্ষমতায় থাকতে চায়, আর কিছু না। কোনো ধরনের লজ্জাবোধ নাই, কোনো ধরনের দুঃখবোধ নেই, মনের সুখে যা ইচ্ছা তাই বলছেন। এখন বরঞ্চ দাঁড়াবার সময়, এবং বলা দরকার আমরা হারি নাই, আমরা হারবো না, হারবার পাত্র নই। কিন্তু একই সাথে বলতে চাই, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্বাস্থ্যকর সংযোগের কারণেই ব্যাংকিং খাতের দুরবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ব্যাংক একীভূত করার সুফল শিরোনামে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটি বিশেষ গোষ্ঠীকে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে, সেগুলোই দুর্বল ব্যাংকে পরিণত হয়েছে। ব্যাংক একীভূত বিদ্যমান পদ্ধতিতে সুফল আসবে না বলেও মনে করেন তিনি। বলেন, কেন্দ্রীয় ব্যাংক চাপিয়ে দিলে উদ্দেশ্য সফল হবে না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দুর্বল ব্যাংককে টেনে তুলতে গিয়ে যেন সবল ব্যাংকটি তলিয়ে না যায়। অর্থ লোপাটকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান তিনি। বিতর্কের প্রস্তাবের বিপক্ষের দল তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়, রানার আপ হয় পক্ষের দল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। একটা গোষ্ঠীকেই কিন্তু দেওয়া হচ্ছে, এবং এই গোষ্ঠী যেটা রাজনৈতিক অর্থনীতির একটা যে সংযোগ এবং একটা অস্বাস্থ্যকর সংযোগ সৃষ্টি হয়ে আমাদের অর্থনীতির বিভিন্ন খাত কলুষিত হচ্ছে। এবং দুঃখজনকভাবে ব্যাংকিং খাত, যেটা কিনা অর্থনীতির প্রাণ কেন্দ্র স্বরূপ, সেটাই কিন্তু কলুষিত হয়ে গেছে। পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেন তাহলে কিন্তু 10টির মতো ব্যাংকের বাইরে বাকিগুলোর স্বাস্থ্য তেমন ভালো নয়। দ্বিতীয় দফায় 5 দিনের তাপপ্রবাহের পর রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী 4 থেকে 5 দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে চলমান তাপপ্রবাহের মধ্যে শনিবার ভোর রাত থেকে দেশের বিভিন্ন জায়গায় হয়েছে স্বস্তির বৃষ্টি। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে। দেশের পূর্ব অঞ্চল থেকে সৃষ্টি হওয়া মেঘরাশির প্রভাবে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে শনিবার ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এদিকে রবিবারের পর সাগরে লঘুচাপের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস। তবে লঘুচাপ সাইক্লোনের রূপ নেবে কিনা তা পরিষ্কার করেননি আবহাওয়াবিদরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের শস্য উৎপাদন আগামী 25 বছরে 50% নিচে নামবে আশঙ্কা জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞদের। নতুন রোগের সম্মুখীন হবে বলে হুঁশিয়ারি তাদের। জাতীয় প্রেস ক্লাবে জুম বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন সহ যৌথ এক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। পানি ও জলবায়ু বিজ্ঞানী অধ্যাপক ডক্টর আইনুন নিশাত বলেন, প্রকৃতি রক্ষায় পদক্ষেপ না নিলে অসহনীয় তাপমাত্রা ও শৈত্যপ্রবাহ ভয়াবহ দুর্যোগের রূপ নেবে। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেন, 33,000 খাল, নদী ও জলাভূমি দখলদারদের কারণে ঢাকা শহর বিশ্বের অন্যতম দূষিত নগরী। পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, বাতাসে দূষণ ও বিষাক্ত ধূলিকণা যে হারে বাড়ছে তাতে বছরে কয়েক হাজার মানুষ অসুখে মারা যাবে। ডিম আর মুরগির রেকর্ড পরিমাণ দামের পরেও এই শিল্প থেকে ঝরে পড়ছেন অনেক খামারি। এজন্য মধ্যস্বত্বভোগীকে দায়ী করছেন প্রান্তিক খামারিরা। একই সাথে বিরূপ আবহাওয়া এবং ফিড ও বাচ্চার দাম বৃদ্ধির অভিযোগ রয়েছে তাদের। বাজার সমন্বয় না করলে দাম কমার কোনো সম্ভাবনাই দেখছে না ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি। দাম নিয়ন্ত্রণে এবং প্রান্তিক খামারি বাঁচাতে পোল্ট্রি নীতিমালা করার পরামর্শ তার। মামুন আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। রাজধানীর অদূরে সোনারগাঁও উপজেলার আওলাদ হোসেন পোল্ট্রি শিল্পের সাথে আছেন দীর্ঘ 20 বছর, কিন্তু এ খাতে এমন অস্থিরতা দেখেননি আগে কখনো। খাদ্যের দামের সঙ্গে তীব্র গরম যোগ হওয়ায় মরার উপর খাড়ার ঘা অবস্থা তার। ডিলারদের কাছে 9 থেকে 10 টাকা প্রতি পিস ডিম বিক্রি করেও লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ তার মতো আরেক প্রান্তিক খামারি শাহ আলমের। মেডিসিন খরচ বেশি, খাবারের দাম বেশি, বাচ্চার দাম বেশি, সব মিলায় খরচ বেশি করার পর আমরা লোকসান খাইতেছি বললেই একটু অফ রাখছি যে দেখি পরিস্থিতি কি হয়। সরকারি একটা দাম নির্ধারণ করে দিয়েছিল, শুনছিলাম যে সাদা ডিম 10.5 টাকা, লাল ডিম 11 টাকা, কিন্তু আমরা এই রেটটা পাইনি কখনো, যার জন্য এখন আমাদের এমন হইতে পারে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। এবার চোখ ফেরানো যাক রাজধানীর কারওয়ান বাজারে।
একই ডিম কয়েক হাত ঘুরে দাম বেড়ে হয়েছে প্রতি পিস 11 টাকা 75 পয়সা, যা খুচরা বাজারে কিনতে গুনতে হবে 12 টাকা 50 পয়সা, অর্থাৎ প্রতি ডজন 150 থেকে 155 টাকা। খাওয়ার কোনো কায়দা নাই, আমাদের তো আয় বাড়ে নাই, সব জিনিসের দাম বেশি, কি করে চলবো? আগে ছিল 100 টাকা 120 টাকা, অনেক 130 টাকা 140 টাকা, ওই মানে ডিম উৎপাদন কমছে, যার জন্য ডিমের দাম বাড়ছে। এক সপ্তাহ আগেও যেখানে 1 ডজন ডিম কেনা যেত 120 টাকায়, সেখানে 30 টাকা বাড়ার পরেও কেন প্রান্তিক খামারিরা অসন্তুষ্ট, এর কিছুটা উত্তর পাওয়া গেল ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির কাছে। একজন খামারি সারা বছর কষ্ট করে খামার করে, বিল্ডিং করে, ঘর করে, জায়গা কিনে, ছোট্ট একটা বাচ্চা এনে তারপরে সে 6 মাস পালার পরে সে ডিম পায়। এত লম্বা একটা সময় কাজ করার পরে, এত রিস্কি একটা কাজ করার পরে তার মার্জিন হলো সে আপনার 5%। আর একজন পাইকার যে ওদের থেকে কিনে, খামার থেকে কিনে, তারা কিন্তু একদিনের ইনভেস্টমেন্টে কোনো রিস্ক না নিয়ে তার প্রফিট কিন্তু 10%। এরপর আবার রিটেল যারা, তারা 10%। তাহলে দেখেন এই যে অসামঞ্জস্যতা, বাজার ব্যবস্থাপনার যেই সমস্যা, এই সমস্যার জন্য কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু পণ্যের দামটা, বিশেষ করে ডিম মুরগির দামটা কিন্তু বেড়ে যায়। দেশে প্রতিদিন 4 কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন হয় 4.5 কোটি, যার প্রায় 80% উৎপাদন করছে প্রান্তিক খামারিরা। মামুন আব্দুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। সিটি টোলের নামে কাঁচাবাজারে চাঁদাবাজি বন্ধ করতে পারলে ব্রয়লার মুরগি 150 টাকা দরে কেনা সম্ভব বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে কথা বলেন তিনি। আরও বলেন, বর্তমান উচ্চমূল্যের বাজারে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ন্যূনতম আমিষ চাহিদা মেটাতে নিত্যপণ্যের দাম কমানোর বিকল্প নেই। সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে নিত্যপণ্যের দাম কমে আসবে বলেও দাবি করেন তিনি। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজের ব্যর্থতা ঢাকার জন্য অন্যের উপর দোষারোপ না করতে বর্তমান মেয়রের প্রতি আহ্বান জানিয়ে সাইদ খোকন আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বর্তমান সিটি কর্পোরেশনকে যে কোনো ধরনের সহযোগিতা করতে তিনি প্রস্তুত। কাঁচা বাজারে যে চাঁদাবাজি হয়, এটা যদি বন্ধ করতে পারি, এটাকে আমরা কমিয়ে আমাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা আনতে পারি। এই এত প্রতিকূলতার মধ্যে যারা করেন, পুলিশ যখন ধরতে যায় তার একটা কাগজ দেখায় সংশ্লিষ্ট কর্পোরেশনের, যে তারা বৈধতা নিয়ে চাঁদাবাজিটা করছেন, অর্থাৎ সিটি টোলের একটা প্রোটেকশন তারা পায়। এটা যদি বন্ধ করা যায় তাহলে এই স্বল্প আয়ের মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস, শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের ব্রয়লার মুরগি, আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাঙ্গাস মাছ, এটা আবার কমানো সম্ভব। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, নিজেদের ক্ষমতার স্বার্থে সামরিক শাসক ও তাদের উত্তরসূরিরা স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের চেতনা মুছে দিতে সক্রিয় ছিল। তিনি বলেন, এখনও দেশের উন্নয়ন যাত্রা বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিক পর্যায়ে দেশবিরোধী প্রচারণা করছে তারা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলনের উদ্বোধন করে এসব কথা বলেন রাষ্ট্রপতি। ৭২-এর সংবিধান বিরোধী শক্তিকে নির্মূল করতে আহ্বান জানান তিনি। বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মকে ইতিবাচকভাবে ব্যবহার করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। রাষ্ট্রপতি বলেন, নিরপেক্ষতার খোলসে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয় থেকে মুছে ফেলা যায় না। দেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি সক্রিয় জানিয়ে রাষ্ট্রপতি তাদের বিরুদ্ধে ঘাতক দালাল নির্মূল কমিটিকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান। সম্মেলনে সারা দেশ থেকে আসা কাউন্সিলররা অংশ নেন। মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায়, কেননা তাদের প্রভু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে। তাদের প্রভুর ইঙ্গিতে তারা বাংলাদেশকে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা যা অর্জন করেছিলাম, সেখান থেকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টায় লিপ্ত ছিল। তারা এখনো আছে।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, যে কোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। শনিবার সকালে ঝালকাঠির শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা হয়। সভায় আহসান হাবিব খান আরও বলেন, সকল প্রার্থী কমিশনের কাছে সমান। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ বা নির্বাচনী অপরাধ করলে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খেলার খবর। ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20 সিরিজের ভেন্যু হিউস্টনের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স। শঙ্কা দেখা দিয়েছে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে। টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। শুক্রবার ভোরে টেক্সাসের হিউস্টনে পৌঁছায় বাংলাদেশ দল। তার আগের রাতে শহরটির উপর দিয়ে 75 মাইল গতিবেগে বয়ে যায় ঘূর্ণিঝড়। নিহত হয় 7 জন। বেশি ক্ষতিগ্রস্ত হয় সিরিজের ভেন্যু প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স। স্টেডিয়ামের ডাগআউট, ভিআইপি তাবু সহ সাইড স্ক্রিন, অনুশীলনের সব নেট টিভি এবং লাইভ স্ট্রিমিং সম্প্রচারের সাইড স্ক্রিনের পেছনে স্ক্যাফোল্ডিং টাওয়ারগুলো বিধ্বস্ত হয় ঘূর্ণিঝড়ে। হিউস্টনের অস্থায়ী এই স্টেডিয়ামে 21, 23 ও 25 মে হওয়ার কথা 3 ম্যাচের সিরিজটি। তবে ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড সবকিছু ঠিক করে সময়মতো সিরিজটি শুরু করা যাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। মেসি বার্সা চুক্তির ঐতিহাসিক ন্যাপকিন পেপারটি বিক্রি হলো প্রত্যাশার চেয়েও বেশি দামে। নিলামে প্রায় 11 কোটি টাকায় বিক্রি হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ন্যাপকিনটি। 2000 সালে বার্সেলোনার ট্রায়ালে সবাইকে চমকে দিয়েছিলেন মেসি। তার প্রতিভায় মুগ্ধ হয়ে সে বছরের 14 ডিসেম্বর বার্সেলোনা টেনিস ক্লাবে মেসির সাথে চুক্তি করেছিল কাতালান ক্লাবটি। আর্জেন্টাইন ফরওয়ার্ডকে যেন অন্য কোনো ক্লাব নিতে না পারে সেজন্য তাড়াহুড়া করে একটি ন্যাপকিন পেপারের উপর সেই চুক্তি করা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে ন্যাপকিন পেপারটি নিলামে তোলার ঘোষণা দিয়েছিল ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান বোনহামস। ধারণা করা হয়েছিল নিলামের দাম $6,35,000 পর্যন্ত উঠতে পারে, কিন্তু মেসি বার্সার সম্পর্ক শুরুর সেই ঐতিহাসিক দলিলের দাম প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস জানায়, ন্যাপকিন পেপারটি নিলামে $9,65,000 বিক্রি হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 11,29,00,000 টাকা। নিলামের ভিত্তিমূল্য ছিল $3,00,000। বার্সার হয়ে 4 বার চ্যাম্পিয়ন্স লিগ ও 10 বার স্প্যানিশ লা লিগা জয়ের পর 2021 সালে মেসি যোগ দেন পিএসজিতে। গত বছর ফরাসি ক্লাবটি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন ফুটবল জাদুকর লিও মেসি। সংবাদ শেষ করব বিআরবিকে এবার শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মাথা নষ্ট বিএনপির, গণঅভ্যুত্থানের হুমকি থেকে নেমেছে লিফলেট বিতরণে। ভারত বিরোধিতা থেকে সরেছে মধ্যম পন্থায়, বলেছেন মন্ত্রীরা। বাংলাদেশের নির্দিষ্ট দলকে সমর্থন না দিতে দিল্লিকে আহ্বান বিরোধী মতের। নিজেদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ভারতীয় পণ্যের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। দেশ চালাচ্ছে অযোগ্য অদক্ষরা, বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে ব্যাংকিং খাতে আজকের এই দুরবস্থা, অভিমত বিশিষ্টজনদের। ডিম সিন্ডিকেটে অসহায় ক্রেতা ও খামারিরা, রাজধানীতে নিত্যপণ্যের উচ্চ দামে দায়ী সিটি কর্পোরেশনের চাঁদাবাজি, অভিযোগ সাবেক মেয়র সাইদ খোকনের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।